বন্ধুরা, বস্তুর উপরে তাপের প্রভাব এই অধ্যায়ের সর্বশেষ লেকচার আজকে। তো আজকের বিষয় হলো পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা জানি কোনো একটা কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা কিন্তু তরল পদার্থে রূপান্তরিত হয়। সেই তরল পদার্থকে যদি আরও বেশি তাপ দেওয়া যায় তাহলে সেটা বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। এরপরে এই বায়বীয় পদার্থটাকে তুমি যদি আরও একেবারে অচিন্তনীয় পর্যায়ে তাপমাত্রা বাড়াতে পারো এই বায়বীয় পদার্থটির, তাহলে সেটা তখন পদার্থের যে চতুর্থ অবস্থা প্লাজমা, সেই অবস্থায় সে রূপান্তরিত হতে পারে। তবে সেটি অন্য একটা ব্যাপার। আমরা আমাদের আলোচনা কঠিন, তরল, বায়বীয় এর মধ্যে সীমাবদ্ধ রাখব। এই কঠিন পদার্থকে তাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় গলন। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থটা গলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে আমরা বলি গলনাঙ্ক। এবং এই গলনাঙ্ক ততক্ষণ পর্যন্ত স্থির থাকে যতক্ষণ না সম্পূর্ণ কঠিন পদার্থটা তরলে রূপান্তরিত না হয়। এরকম করে তরল পদার্থ বায়বীয় পদার্থে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বাষ্পীভবন। আবার এই বায়বীয় পদার্থের তাপমাত্রা যদি হ্রাস করতে পারি আমরা, তাহলে সেটা আবার তরলে রূপান্তরিত হবে। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। তরল পদার্থের তাপমাত্রা যদি হ্রাস করা যায় তাহলে সেটা আবার কঠিন পদার্থে রূপান্তরিত হবে এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় কঠিনীভবন। তো এবার গলন নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে, গলন কি একটু আগেও বললাম, সেটা হচ্ছে কোনো একটা কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে গলন। এবং কঠিন থেকে তরলে রূপান্তরিত হতে ওর যতটুকু তাপমাত্রা দরকার হয় সেটাকে বলে গলনাঙ্ক। তার মানে তাপমাত্রা একটা নাম্বার, একটা সংখ্যা, তাই না? এবং সেই গলনাঙ্ক একটা নাম্বার আর কি। তাহলে সেই তাপমাত্রাটা হলে পরেই কঠিন বস্তুটা তরলে রূপান্তরিত হয়। এবং যতক্ষণ না ওই কঠিন পদার্থটা সম্পূর্ণরূপে তরলে রূপান্তরিত না হয় ততক্ষণ পর্যন্ত ওই তাপমাত্রাটা স্থির থাকে। তো বিভিন্ন বস্তুর গলনাঙ্ক বিভিন্ন। তো গলনাঙ্কের উপরে শুধুমাত্র যে তাপের প্রভাব আছে এমন না, গলনাঙ্কের উপরে কিন্তু চাপেরও প্রভাব আছে। কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বেড়ে যায়, যেমন মোম, আমরা জানি মোম যখন গলতে শুরু করে তখন কিন্তু তার আয়তন বাড়ে, তাই না? আর চাপ বাড়লে এই সমস্ত পদার্থের গলনাঙ্কগুলো বাড়ে, অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে। গলনাঙ্ক বাড়া মানে কি? যে পদার্থের গলনাঙ্ক যত বেশি সেই পদার্থ তত বেশি তাপমাত্রায় গলে। দেখো, তাহলে এখানে আমরা চাপের প্রভাবটা দেখলাম মোমের উপরে, কারণ মোম হচ্ছে এমন একটি পদার্থ যেটি তরলে যখন রূপান্তরিত হয় তখন এটার আয়তনটা কিন্তু বাড়ে। আর যে সমস্ত পদার্থের আয়তন বেড়ে যায় তরলে রূপান্তরের সময়, চাপ যদি তাদের উপরে বৃদ্ধি করা হয় তাহলে সেই সমস্ত পদার্থের গলনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ তারা আগে যে তাপমাত্রায় গলতো, চাপ প্রয়োগের ফলে তারা এখন আরও বেশি তাপমাত্রায় গলতে শুরু করে। আবার যে সমস্ত কঠিন পদার্থ তরলে রূপান্তরের সময় তোমার হচ্ছে যে আয়তনগুলো হ্রাস পায়, যেমন বরফ হতে পারে। কারণ বরফ কঠিন অবস্থায় যতটুকু আয়তন থাকে এটা তরলে রূপান্তরিত তার আয়তন আরও কমে যায়, তাহলে তার আয়তন হ্রাস পায়। তাহলে এই ধরনের পদার্থের ক্ষেত্রে তুমি যদি চাপ বাড়াও তাহলে কিন্তু তাদের গলনাঙ্ক কমে, অর্থাৎ তারা আরও কম তাপমাত্রায় গলে। বুঝতেই পারছো যে গলনাঙ্ক এটা কিন্তু চাপের উপর নির্ভর করে। আচ্ছা, পুনঃশীলী ভবন এই টার্মটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, চাপ দিয়ে কোনো কঠিন বস্তুকে তরলে আবার সেই চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে, এই ব্যাপারটাকে পুনঃশীলী ভবন বলে। মানে দেখো, তাপমাত্রা বাড়াতে হচ্ছে না, শুধুমাত্র চাপ দিয়ে কঠিন বস্তুটাকে তরলে রূপান্তর করব। আবার সেই চাপটা যদি অপসারণ করে ফেলি, মানে সরিয়ে ফেলি, তাহলে সেটা আবার কঠিন অবস্থায় আসবে। এই ঘটনাটা হলো পুনঃশীলী ভবন। তো এখন খেয়াল করো, এখানে দুই টুকরো বরফ দেখো চেপে ধরে রাখা আছে এই দুই হাত দিয়ে। ফলে কি হলো, এই বরফের স্পর্শতলে এই জায়গাটা জমাট বেঁধে গেল। তো প্রশ্ন হচ্ছে এটা কেন ঘটে? অর্থাৎ দুই টুকরো বরফকে চেপে ধরে রাখলে তারা জোড়া লেগে যায় কেন? এটার কারণ হচ্ছে এই পুনঃশীলী ভবন। আমরা জানি বরফ হচ্ছে এমন একটি পদার্থ যেটি তরলে রূপান্তরের সময় আয়তন হ্রাস পায়। আর সেক্ষেত্রে তো আমরা একটু আগেই পড়লাম যে যাদের আয়তন হ্রাস পাবে তরল পদার্থে রূপান্তরের সময়,
সেক্ষেত্রে তাদের চাপ বাড়লে তাদের গলনাঙ্কটা কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রায় গলে। তাহলে দুই টুকরা বরফের টুকরাকে, অর্থাৎ দুই টুকরা বরফকে আমরা যখন চেপে ধরব, তখন কিন্তু স্পর্শ ওর গলনাঙ্ক কমে যাবে। নর্মালি বরফ তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে থাকে। তাহলে আমি যদি ওকে চেপে ধরি, তার মানে ওর গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আরও কম হয়ে যাবে, অর্থাৎ আরও কম তাপমাত্রাতে গলবে। ফলে ওর স্পর্শতলের যে বরফ আছে সেটা আগেই গলতে শুরু করে বাইরে অন্যান্য জায়গার বরফের তুলনায়, কারণ স্পর্শতলে তো চাপটা পড়ে। আর এই চাপ পড়ার কারণে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কম হয়ে যায়, আর বরফ গলে গলে তরল পদার্থে রূপান্তরিত হতে থাকে। এরপরে এই চাপ যদি আবার অপসারণ করে নেওয়া হয়, তখন আবার ওই স্পর্শতলের যে বরফ আছে সেই বরফের গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, আবার বেড়ে যায়, চাপ যেহেতু অপসারণ করেছি। তো তখন ওই বরফ গলা পানিটা সেটা আবার জমে গিয়ে আবার বরফে রূপান্তরিত হয়, তখন ওই দুই টুকরা বরফ একসাথে জোড়া লেগে যায়, এটাই কারণ। এবারে বাষ্পীভবন নিয়ে কথা বলি। বাষ্পীভবন তোমরা জানো এটা কি? এটা হচ্ছে তরল পদার্থের বায়বীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া। তো বাষ্পীভবন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বাষ্পায়ন আর একটা হচ্ছে স্ফুটন। তো বাষ্পায়ন কি এই ব্যাপারটা বলি। এটা হলো যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটাই হলো বাষ্পায়ন। যেমন তুমি যদি ধরো যে একটা বাটিতে কিছুটা পানি রেখে তুমি ঘরের কোণে রেখে দিলে, তুমি দেখবে যে 2-1 দিন পরে সেই ঘরের পানির কী অবস্থা হয়েছে, সেটা দেখবে যে সেখান থেকে পানিটা কিছু কমে গেছে। অর্থাৎ সেটা কিন্তু এমনি এমনি সেই তলের উপরিতল থেকে বাষ্পীভূত হয়েছে। কিন্তু আমরা জানি যে পানির কিন্তু হচ্ছে যে স্ফুটনাঙ্ক, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি তাপমাত্রা পেলে পরই সে বাষ্পীভূত হয়, অর্থাৎ ফোটে আর কি। কিন্তু তুমি যে বাটির মধ্যে জাস্ট পানি রেখেছো, সেখান থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি উপরিতল থেকে, তরলের উপরিতল থেকে বাষ্পীভূত হতে থাকে, এবং সেজন্য যে কোনো তাপমাত্রা হলেই চলে, তাকে 100 ডিগ্রি সেলসিয়াস করতে হয় না। তাহলে এই ব্যাপারটাকে বাষ্পায়ন বলে, যে যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া, এটাই বাষ্পায়ন। তো বাষ্পায়ন কিছু বিষয়ের উপর নির্ভর করে, এগুলো মনে রাখলে সুবিধা আছে, এমসিকিউতেও আসে। যেমন বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়নে বৃদ্ধি পায়, এই প্রথম অ্যারো দ্বারা বোঝাচ্ছে উপরের দিকে, মানে এটা যদি বাড়ে তাহলে বাষ্পায়নটাও বাড়বে, দ্বিতীয়টা বুঝেছে ওটাও বাড়বে। তাহলে বায়ু প্রবাহের সাথে বাষ্পায়নের সম্পর্ক হলো সমানুপাতিক, অর্থাৎ বায়ু প্রবাহ যত বেশি হবে তরলের উপরিতল থেকে বাষ্পায়নের হার তত বাড়বে। এরপর হলো তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়নও তত বেশি হবে। 1 গ্লাস পানি বাষ্পীভূত হতে কিন্তু অনেক সময় নেয়, কিন্তু সেই পানিটাই তুমি যখন একটা বড় থালায় ঢেলে দিবা তখন কিন্তু সেটা আরও তাড়াতাড়ি বাষ্পীভূত হবে। এটা কারণ কি? কারণ হচ্ছে ক্ষেত্রফলটা তখন বেড়ে যায়। তো তরলের উপরিতলের ক্ষেত্রফল যখন বাড়ে তখন বাষ্পায়নের হারও বাড়ে। তরলের উপর বাতাসের চাপ যদি বাড়ে তাহলে তার বাষ্পায়ন হার কমে, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ বা বাতাসের চাপটা বাষ্পায়নের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ যদি বেড়ে যায় তাহলে বাষ্পায়ন হারটা কমে যায়। আবার উল্টো হবে, বায়ুমণ্ডলের চাপ যদি কমে যায় তাহলে সেখানে বাষ্পায়নের হার বেশি। শূন্য স্থানে কিন্তু বায়ুমণ্ডলের কোনো চাপই নেই, ফলে সেখানে কি হবে? সেখানে বাষ্পায়নের হার সবচেয়ে বেশি হবে। তো এটাও কিন্তু ভালো একটা এমসিকিউ হয়ে গেল। এরপর আসো উষ্ণতা। তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা যদি বেশি হয় তাহলে কিন্তু বাষ্পায়নটা বেশি হয়। সো এটা মনে রাখবা। আরেকটা হচ্ছে বায়ুর শুষ্কতা। তরল পদার্থের উপরিতলের বাতাস যত শুষ্ক হবে, অর্থাৎ কি বায়ুতে যত কম পরিমাণ জলীয় বাষ্প থাকবে, বাষ্পায়ন তত দ্রুত হবে। শীতকালে বায়ু শুষ্ক থাকে বলে আমরা জানি, এটা তখন কিন্তু ভিজা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা কারণ কি? কারণ হচ্ছে বায়ুর শুষ্কতা। তো বাষ্পায়ন তরলের প্রকৃতির উপরেও নির্ভর করে। বিভিন্ন তরলের বাষ্পায়ন কিন্তু তাদের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন হয়। যেই সমস্ত তরলের স্ফুটনাঙ্ক কম তাদের কিন্তু বাষ্পায়ন হার খুব বেশি, আবার যে সমস্ত পদার্থের স্ফুটনাঙ্ক বেশি তাদের বাষ্পায়ন হার কম।
এই যে, তো তরলের প্রকৃতির উপর নির্ভর করে বাষ্পায়ন কিন্তু পরিবর্তন হয়ে যায়, কখনো কম হয় কখনো বেশি হয়। উদ্বায়ী তরল পদার্থের বাষ্পায়ন হচ্ছে সবচেয়ে বেশি, এটাও ভালো একটা এমসিকিউ। তো এবারে আমরা আপেক্ষিক তাপ নিয়ে কথা বলবো, স্পেসিফিক হিট নিয়ে কথা বলবো। তো আপেক্ষিক তাপ বলতে আসলে কী বোঝায়? সেটা হচ্ছে কোনো একটা 1 কেজি ভরের একটা পদার্থ আছে, সেই পদার্থের তাপমাত্রাটা আমি যদি 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে যতটুকু তাপ দিতে হয় সেটাকে তখন আমরা আপেক্ষিক তাপ বলি। তো ধরো যে m কেজি ভরের একটা বস্তু আছে এবং এটার তাপমাত্রা হলো T1। তো এটাকে তাপ দিয়ে m কেজি ভরের বস্তুটার তাপমাত্রা T2 করে ফেলা হলো, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত? T2 মাইনাস T1, এটাকে ∆T বলা যায়। তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ∆T কেলভিন। এই যে তাপমাত্রার একক যেহেতু কেলভিন, তাহলে এত কেলভিন। আচ্ছা, তো m কেজি ভরের বস্তুর তাপমাত্রা ∆T কেলভিন বাড়াতে ধরো যে কিউ পরিমাণ তাপ দিতে হয়েছিল, তাহলে এই পরিমাণ তাপকে আমরা আপেক্ষিক তাপ বলবো না, এটাকে আপেক্ষিক তাপ বলবো না। কারণ আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, কিন্তু এখানে তো m কেজি ভরের বস্তুর তাপমাত্রা ∆T কেলভিন বাড়িয়েছি, তাতে তাপ দিতে হয়েছে কিউ পরিমাণ তাপ। তো আমরা এখন ঐকিক নিয়ম করব, m কেজি ভরের বস্তুর তাপমাত্রা বাড়াতে যদি কিউ তাপ দেওয়া লাগে, তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা বাড়াতে আমরা কতটুকু তাপ দেবো? আরও কম তাপ দিব, তাহলে এই কিউকে m দ্বারা ভাগ দিতে হবে। আবার দেখো ∆T কেলভিন বাড়াতে যদি কিউ তাপ দিতে হয়, তাহলে 1 কেলভিন বাড়াতে আরও কম তাপ দিতে হবে, তাহলে ∆T ভাগ হয়ে যাবে, কারণ কম দিলে ভাগ হয়। তাহলে সংজ্ঞা অনুসারে এই পরিমাণটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। কারণ আমরা আপেক্ষিক তাপ সংজ্ঞাতে বলেছিলাম যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়লে যতটুকু তাপ লাগবে সেটাই আপেক্ষিক তাপ। তাহলে সেটা তো হিসাব করে কিউ বাই এম ∆T আসলো, ∆T মানে T2 মাইনাস T1, তাহলে এম এখানে ঠিক আছে, ∆T এর বিরুদ্ধে T2 মাইনাস T1 আর উপরে কিউ আছে, তাহলে এটাই আমাদের স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ। তো এটার একক কিন্তু হয়ে যাবে জুল পার কেজি পার কেলভিন, কারণ ভরটা নিচে আছে আর তাপমাত্রার পার্থক্যটাও নিচে, তাহলে এগুলো উপরে উঠলে পার হয়ে যায়। দেখো এখানে স্বর্ণের আপেক্ষিক তাপ S = 230 জুল পার কেজি পার কেলভিন, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। দেখো পানির আপেক্ষিক তাপ বেশি, তার মানে 1 কেজি স্বর্ণের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ দিতে হয়, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি বেশি তাপ দিতে হয়। সো এটা কিন্তু বোঝা যায়। তো এবার আসো তাপ ধারণ ক্ষমতার ব্যাপারটা বুঝি। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? এটা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ দিতে হয়। ধরো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা আমি ∆T কেলভিন বাড়াতে কী পরিমাণ তাপ দিতে লাগছে বা তাপ দেওয়া লাগছে, তো আমি যদি 1 কেলভিন বাড়াতে চাই তাহলে কতটুকু তাপ দেওয়া লাগবে? ঐকিক নিয়ম, ∆T কেলভিন বাড়াতে কিউ তাপ দেওয়া লাগলে 1 কেলভিন বাড়াতে কিউ বাই ∆T পরিমাণ তাপ দেওয়া লাগবে। তাহলে সংজ্ঞা অনুসারে এটাই তাপ ধারণ ক্ষমতা, যাকে আমরা সি দ্বারা লিখি, তাহলে সি = কিউ বাই ∆T। আচ্ছা, তো এই লাইনটা আমি আবার লিখলাম, আমি কি করলাম উপরে নিচে এম দ্বারা গুণ করলাম, তাহলে উপরেও এম থাকলো নিচেও এম থাকলো, আর ∆T মানে T2 মাইনাস T1 এটা লেখাই যায়। তাহলে দেখো এই সি এখানে লিখলাম সমান, এখন খেয়াল করো এই কিউ বাই এম T2 মাইনাস T1 এটা কি ছিল আমাদের? এই যে কিউ বাই এম, আচ্ছা এটা কোথায় ছিল? এখানে যে কিউ বাই এম T2 মাইনাস T1, এটা সমান কিন্তু এস, তাহলে কিউ বাই এম T2 মাইনাস T1 সমান এস লিখলাম, আর এই যে এমটা সেটা এখানে আছে, তাহলে সি = এমএস। এই যে তাপ ধারণ ক্ষমতার সূত্র পেয়ে গেলাম। তো এটার একক হয়ে যাবে জুল পার কেলভিন। এবার এসো ক্যালোরিমেট্রি বা তাপ পরিমাপের মূলনীতি নিয়ে কথা বলি। এখানে ক্যালোরো লেখা হচ্ছে, এখানে আসলে ক্যালোরি হবে। ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি অথবা বাংলায় তাপ পরিমাপের মূলনীতি। তো এই মূলনীতিটা কী? সেটা হচ্ছে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু যদি তাপীয় সংস্পর্শে আসে, মানে একটা তাপমাত্রা কম আর একটা তাপমাত্রা বেশি এরকম, তো তাদেরকে যদি কাছাকাছি নিয়ে আসা হয় এবং কোনোভাবে তাপের অপচয় না হয়, মানে হচ্ছে তারা শুধুমাত্র কেউ একজন তাপ দিবে এবং কেউ একজন তাপ গ্রহণ করবে, এছাড়া অন্য কোনোভাবে তাপের অপচয় হবে না। তো এরকম যদি হয় তাহলে বেশি তাপমাত্রার বস্তু যতটুকু তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তু ঠিক সেই পরিমাণ তাপকেই গ্রহণ করবে। অর্থাৎ কোনো একটা বস্তু কর্তৃক মোট বর্জিত তাপ সমান হচ্ছে অপর একটা বস্তু কর্তৃক মোট গৃহীত তাপ।
এটাই হচ্ছে তাপ পরিমাপের মূলনীতি। তো এগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তো একটা কথা হচ্ছে যে বেশি তাপমাত্রার বস্তু কি সবসময় তাপ ছেড়েই যাবে, কতক্ষণ অবধি ছাড়বে? আর কম তাপমাত্রার বস্তু কি শুধু তাপ গ্রহণ করেই যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, কোনো একটা বস্তু ততক্ষণ অবধি আসলে তাপ গ্রহণ করতে থাকবে এবং কোনো একটা বস্তু ততক্ষণ অবধি তাপ বর্জন করতে থাকবে যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। উভয়ের তাপমাত্রা যখন সমান হয়ে যাবে, তাপের আদান প্রদান তখন বন্ধ হয়ে যাবে। তো যেই তাপমাত্রায় গিয়ে এই তাপের আদান প্রদান বন্ধ হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে আমরা চূড়ান্ত তাপ বলি। চূড়ান্ত তাপ না, চূড়ান্ত তাপমাত্রা বলি। এবার এসো আমরা সুপ্ত তাপ নিয়ে কথা বলি, অর্থাৎ ল্যাটেন্ট হিট। তো কোনো একটা কঠিন পদার্থ যখন তার গলনাঙ্কে পৌঁছায়, অর্থাৎ তরল পদার্থে রূপান্তরিত হওয়া শুরু করে, তখন থেকে সম্পূর্ণ কঠিন পদার্থটা তরলে রূপান্তরিত হওয়া না পর্যন্ত ওই তরলের তাপমাত্রা কিন্তু স্থির থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। তো তাপমাত্রা পরিবর্তন না হলেও সে কিন্তু তাপ তখনও গ্রহণ করতে থাকে। সম্পূর্ণ মানে কঠিন পদার্থটা না গলা পর্যন্ত সে কিন্তু তাপ গ্রহণ করতে থাকে এবং গ্রহণ করে সে কিন্তু তাপমাত্রা বাড়ায় না। সে কী করে? সে আসলে কঠিন পদার্থের মধ্যেকার যে অণুগুলো আছে তাদের বন্ধন ভাঙতে কাজ করে। তো সম্পূর্ণ কঠিন পদার্থটা তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত যতটুকু তাপ লাগছে সেটাকে বলা হয় আসলে গলনের সুপ্ত তাপ, অথবা এটাকে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলে। তো গলনের সুপ্ত তাপকে LF এভাবে প্রকাশ করা হয়, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তো বরফ গলনের সুপ্ত তাপটা এটা হচ্ছে 3,34,000 জুল পার কেজি। তো কোনো একটা তরল পদার্থ যখন স্ফুটনাঙ্কে পৌঁছে যায়, অর্থাৎ বাষ্পীভূত হওয়া শুরু করবে, ওই মুহূর্তে তার কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না, যদিও সে তাপ গ্রহণ করে, যতক্ষণ না সম্পূর্ণ তরল পদার্থটা বাষ্পীভূত হয়। তো যেই তাপটা তখন গ্রহণ করে সেই তাপটাকে আসলে বলা হয় বাষ্পীভবনের সুপ্ত তাপ। এবং পানির বাষ্পীভবনের সুপ্ত তাপটা কত? 22,68,000 জুল পার কেজি। তো এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে কিছু ছোট প্রশ্নের উত্তর করা যায়। যেমন হচ্ছে যে গরমের দিনে নতুন মাটির কলসিতে পানি রাখলে ওই পানি কিন্তু খুবই ঠান্ডা হয়। এটা কেন হয়? কারণ হচ্ছে খুবই সোজা, সেটা হচ্ছে বাষ্পায়নে আমরা জানি শীতলতার উদ্ভব হয়। এখানে বাষ্পায়ন ঘটেছে। মাটির কলসিতে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে, খুবই খুবই ছোট ছোট ছিদ্র থাকে। তো যখন পানির কণাগুলো ওই ছিদ্র দিয়ে বের হয়, অর্থাৎ বাষ্পীভূত হয়, তখন তো আসলে তাদের তাপ দরকার হয়, তাই না? সেই তাপটা হচ্ছে সে মাটির কলসির ভিতরে থাকা পানি থেকে নিয়ে যায়, তখন আলটিমেটলি কী হয়? ওই পানিটা ঠান্ডা হয়। তো কাঁচ বা পিতলের পাত্রে কিন্তু পানি রাখলে এই জিনিসটা সম্ভব হয় না, কারণ ওই পাত্রগুলোর গায়ে তো ছিদ্রই থাকে না, পানি বাষ্পীভূত হওয়ার কোনো চান্সই নেই। তো একইভাবে আমাদের শরীর থেকে যখন ঘাম বের হয় তখন কিন্তু পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হয়। এখানে বাতাস কিন্তু আসলে ঠান্ডা করে না আমাদের শরীরকে। আসলে যেটা হয় সেটা হচ্ছে বাতাস আমাদের শরীরের যে ঘাম আছে সেই ঘামটাকে বাষ্পীভূত করে। তো সেই বাষ্পীভূত হওয়ার জন্য তো তাকে আসলে সুপ্রতাপ দরকার হয়। তাহলে সেই সুপ্রতাপটা আসলে আমাদের শরীর দিয়ে দেয়, তখন আমরা ঠান্ডা অনুভব করি।